হংকং মধ্যরাতে কেঁপে ওঠে যখন একটি সতর্কবার্তা পুলিশকে নাড়িয়ে দেয়। একটি ব্যাংক আক্রান্ত হয়েছে এবং এক রহস্যময় দল ভল্টের ভেতরে ঢুকেছে, যেন তারা ঠিকই জানতো তাদের কি খুঁজতে হবে। চোরেরা অত্যন্ত নিখুঁতভাবে ভেতরে ঢোকে এবং শল্য চিকিৎসকদের মতো ডেটাবেসের গভীরে তলিয়ে যায়। তথ্যের স্তূপের ভেতর থেকে তারা বিশাল কিছু আবিষ্কার করে, এক কিংবদন্তি ধনকুবেরের পাসওয়ার্ড। টেকনোলজির বিশেষজ্ঞ সিমন পুরো পাসওয়ার্ডটি কপি করার সিদ্ধান্ত নেয় এবং আরও 1 মিনিট সময় চায়। পুলিশ 5 মিনিট দূরে আছে এবং পরিকল্পনা ছিল 3 মিনিটের মধ্যে পালানোর। সময়ের সাথে ঝুঁকি নেওয়া ভাগ্যের সাথে খেলা করার মতো, কিন্তু পুরস্কারের প্রতিশ্রুতি সবার ইচ্ছাশক্তিকে দ্বিগুণ করে দেয়। দলটি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং নেতা লংসিয়াং বোঝে যে সে তাদের আটকাতে পারবে না। সে তাদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। যখন ঘড়ির কাঁটা গিলোটিনের মতো নিচে নামছে, পুলিশ প্রধান দরজা দিয়ে ভেতরে ঢোকে এবং তাদের পায়ের শব্দ করিডোরে প্রতিধ্বনিত হয়। লংশিয়াং দ্রুত সরে পড়ার নির্দেশ দেয় এবং লিফট দিয়ে বের হওয়ার পথই হয়ে ওঠে তাদের একমাত্র আশা। হঠাৎ করেই তারা সামনাসামনি পুলিশের মুখোমুখি পড়ে যায়। একটি সরু করিডোরে আটকা পড়ে দলটি ভেঙে পড়ে এবং একজন পুলিশ কর্মকর্তাকে জিম্মি করে। লিফটে ফিরে যাওয়াকে তখন একটি মরণফাঁদ মনে হয়, যেখানে পালানোর কোনো পথ নেই। তবে ছাদের ওপর তাদের গোপন পরিকল্পনাটি কার্যকর হয়। প্যারাসুটগুলো ডানার মতো বেরিয়ে আসে এবং সেই লাফ তাদের শূন্যে ভাসিয়ে দেয়। তারা কাছের একটি ক্যাসিনোর ওপর অবতরণ করে এবং ভিড়ের মাঝে আত্মবিশ্বাসের সাথে মিশে যায়। দ্রুত পোশাক পরিবর্তন, সুসংগত নড়াচড়া এবং দলটি আলোর ঝলকানি আর শব্দের মাঝে হারিয়ে যায়। পুলিশ দেরিতে পৌঁছায় এবং শুধু বিভ্রান্তি ছাড়া কিছুই পায় না। $500 মিলিয়ন মালিক রাগে ফেটে পড়েন এবং এমন সব উত্তর দাবি করেন যা কেউ দিতে পারে না। তিনি চিৎকার করেন এবং শূন্যে ঘুষি মারেন। অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য দেখায়, যেন সব বাষ্প হয়ে গেছে। পুলিশ প্রধান প্রতিটি দৃষ্টিতে ব্যর্থতার বোঝা অনুভব করেন। প্রযুক্তির এই বিশাল ব্যবধান ভয়ঙ্কর এবং প্রতিটি কার্যকরী ক্যামেরা নাশকতা বা স্যাবোটাজের শিকার হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা মৌলিক কাজে ফেরার নির্দেশ দেন, মাঠ পর্যায়ের কাজ আর প্রথাগত নজরদারি। তারা বলেন, প্রযুক্তির আগে মানুষের বুদ্ধি যা বুঝতো, যন্ত্র তা বোঝে না। ইউকে তাকে অনুসরণ করার দায়িত্ব দেওয়া হয়। বৃদ্ধ যখন তার সামনে ছদ্মবেশ সরিয়ে শান্তভাবে তার ভুলগুলো ধরিয়ে দেয়, তখন ইউরো সন্দেহ দূর হয়। দে জং আবার কাজে ফেরে। সে প্রোফাইলগুলো বাছাই করে, সম্ভাবনাগুলো কমিয়ে আনে এবং সন্দেহভাজনদের ডাকনাম দেয়। সবাই তরুণ, শুধু একজন বয়স্ক ব্যক্তি ছাড়া যে দিক নির্ণয়কারী এবং মস্তিষ্কের মতো কাজ করছে। সে প্রতিটি রাস্তার পথ এবং প্রতিটি ক্যামেরার ব্লাইন্ড স্পট সম্পর্কে জানে এবং কখনোই নিজের পুরো মুখ দেখায় না। অস্পষ্ট ছবি এবং পাশ থেকে তোলা প্রোফাইলের সাহায্যে দে জং শনাক্তকরণ সম্পন্ন করে। 8 দশকের শেষের দিকে ফ্যান্টম ব্যান্ডিট হংকং এবং ম্যাকাওতে ত্রাস সৃষ্টি করেছিল। প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা, ছদ্মবেশ এবং ছুরিযুদ্ধে দক্ষ এই ব্যক্তিটি 1 ডজনেরও বেশি ডাকাতির নেতৃত্ব দিয়েছিল। পুলিশ তাকে অনেকবার ঘিরে ফেলেছিল, কিন্তু 1999 সালে সে ছায়ার মতো মিলিয়ে যায়। ইতিমধ্যে আস্তানায় লংশিয়াং সাইমনের ওপর গর্জে ওঠে। সে তাকে দোষারোপ করে যে ঝুঁকি বাড়িয়ে সে প্রায় সবাইকে বিপদে ফেলে দিয়েছিল। লংশিয়াং একটি ছুরি বের করে সিমনকে হত্যার হুমকি দেয়। বাকিরা মরিয়া হয়ে তাকে থামানোর চেষ্টা করে। লংশিয়াং এই চ্যালেঞ্জকে তার কর্তৃত্বে আঘাত হিসেবে দেখে। সে মনে করে যে তারা আর তাকে সম্মান করে না এবং ফাটল আরো বড় হতে থাকে। তবে হুফেং সবসময় অনুগত ছিল। অনাথ আশ্রম থেকে সে তাকে বাবার মতো দেখে, যেখানে লংশিয়াং এর চুরি করা টাকায় তারা টিকে ছিল। সে হুফেংকে নজরদারি বন্ধ করতে বলে একা থাকতে চায়। শিয়াওশু প্রথম সারিতে লড়তে চায়। তার অভিজ্ঞতার অভাব এবং শারীরিক শক্তির অভাব নিয়ে সহকর্মীরা উপহাস করে। তার বাবার উত্তরাধিকার সূত্রে পাওয়া ব্যাজ নম্বরটি, যিনি দায়িত্ব পালন করতে গিয়ে মারা যান, সেটিকে প্রচারণার কাজে ব্যবহার করা হয়, কিন্তু যুদ্ধের ময়দানে কেউ তাকে সমান চোখে দেখে না। দে জং একটি স্বল্প পরিচিত নজরদারি দল গঠন করে। সাধারণ মানুষ যারা কখনোই গ্যাংয়ের চোখে পড়েনি, যারা মহল্লায় এবং দৈনন্দিন রুটিনে মিশে যেতে সক্ষম। শাওকসু সম্মুখ সমরে থাকার অনুরোধ জানায়, কিন্তু শুধু উপহাস আর অবজ্ঞাই পায়। যে তাকে ছোট করে তার সাথে সে মারামারিতে জড়িয়ে পড়ে এবং দে জং মনোযোগ দিয়ে সেই রাগ লক্ষ্য করে। সে তাকে আলাদা করে ডাকে এবং সব শোনে। সে জানায় যে নারীরা প্রথম সারিতে কাজ করতে পারে, তাকেও বিশ্বাস করে না। শেষ পর্যন্ত দল নির্বাচিত হয় এবং শাওকসুকে দে জং এর সাথে স্টিয়ারিং এ রাখা হয়।
সে জল আর খাবার কেনে পাশে ঠেলে দেওয়ায় সে হতাশ। একদিন নজরদারির সময় সে দেখে কিছু গুন্ডা এক অলিগলিতে সাধারণ মানুষকে হয়রানি করছে এবং সে না ভেবেই ঝাঁপিয়ে পড়ে। দে জং বিরক্ত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া ঠেকাতে হস্তক্ষেপ করে। গাড়িতে ফিরে এসে সে তার অতীত খুলে বলে। সে জানায় সে তার বাবার সাথে নজরদারিতে কাজ করত এবং এক মানব পাচারকারীকে ধরতে গিয়ে সে কভার ভেঙে ফেলেছিল। তার বাবা তাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু একটি বুলেটে সে আহত হয়। সে বলে সেই থেকে সে কঠোরভাবে আদেশ পালন করার সিদ্ধান্ত নেয় এবং এই স্বীকারোক্তি XIAO-X ইউরো দৃষ্টিভঙ্গি বদলে দেয়। অশ্রুসজল চোখে সে প্রথমবারের মতো বুঝতে পারে কেন তার বাবা মারা গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে গাড়িটি একটি বাজারের ভেতর দিয়ে যায় এবং একটি পরিচিত অবয়ব তার নজর কাড়ে। অভ্যন্তরীণ সংকেত বেজে ওঠে। ফ্যান্টমকে দেখা গেছে, দলটি আগেই তার নজরে পড়ে গেছে, তাই তারা কাছে যেতে পারে না। একমাত্র XIAO-X UK লংশ্যাং চেনে না, তাই দে জং তাকে কাছাকাছি যাওয়ার দায়িত্ব দেয়। সে তার দিকে সরাসরি না তাকিয়ে এগিয়ে যায়, নিচে কিছু খোঁজার ভান করে এবং এক নোংরা গর্তের জলের প্রতিফলন ব্যবহার করে। সেই তাৎক্ষণিক আয়নার মাধ্যমে সে তার মুখ নিশ্চিত করে এবং ফাঁদ পাতে। তারা তাকে তার আবাসন পর্যন্ত অনুসরণ করে, যেটি প্রতিবেশীতে ভরা একটি ভবন। তারা কেবল এলাকাটি শনাক্ত করতে পারে, সঠিক দরজা নয়। আর বিস্তারিত জানার তাগিদ বাড়ছে। সে অক্সলিফটে তাকে অনুসরণ করার প্রস্তাব দেয়। লংশ্যাং তার উপস্থিতি টের পায়, ছুরি প্রস্তুত করে নিঃশব্দে সে তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। ইয়ং বিপদ অনুভব করে এবং রাগী বাবার ভূমিকায় দৃশ্যপটে প্রবেশ করে, তাকে জোরে বকাঝকা করে এবং কানের দুলটি টেনে খুলে ফেলে। এতে ইয়ারপিস নিয়ে সন্দেহ দূর হয়ে যায়। লংশ্যাং কিছুটা অসতর্ক হলেও পুরোপুরি নয়। দে জং শেষ তলার বোতাম টিপে XIAO-X UK নিয়ে একটি দরজা খুলে ভেতরে ঢুকলো। লং XIAANG-কে তা দেখতে দিয়ে পিছু হতার সুযোগ করে দিল সে। এতেই সন্দেহ দূর হলো আর পুরনো অপরাধী নিশ্চিন্ত হয়ে চলে গেল। রাত নামে এবং ইনফ্রারেড নজরদারিতে দেখা যায় লং সিয়াং সোফায় বসে আছে, বাবল র্যাপ ফোটাচ্ছে এবং একটি ব্যাগ দেখছে। নড়াচড়া নেই, তাই দলটি সরে পড়ে এবং দে জংকে নজরদারির জন্য প্রতিবেশী হিসেবে রেখে যায়। ভোরের আলোয় সে বাজারে গিয়ে সাধারণ আলাপচারিতার মাধ্যমে কাছাকাছি হওয়ার চেষ্টা করে। লংশ্যাং তাকে প্রশ্ন এবং ফাঁদ দিয়ে পরীক্ষা করে এবং দে জং দক্ষতার সাথে সব এড়িয়ে যায়। সে তাকে নিজের বাড়িতে খাওয়ার আমন্ত্রণ জানায় এবং বিশ্বাসের খেলা শুরু হয়। খাওয়ার সময় শাওকসু স্বাভাবিকভাবে মেয়ের অভিনয় করে, উচ্চ প্রযুক্তির একটি কৌশল ব্যবহার করে এবং টেবিলের ওপর থাকা ফোনটি কোনো সন্দেহ না জাগিয়েই ক্লোন করে ফেলে। সে রাতে যখন লংশ্যাং বের হয়, তখন মুখোশধারী একজন ছুরি নিয়ে দে জং এর অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। সিমনের কারসাজিতে ক্যামেরা বিকল, লড়াই অন্ধকারে ঢাকা। দে জং দক্ষতায় লড়াই চালিয়ে যান ড্র না হওয়া পর্যন্ত। একই সময়ে শাওকসু কপি করা ফোনটি নিয়ে থানায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে তারা শনাক্ত করে যে ফুটেজে XIAO-X UK তখনও বাড়িতে দেখা যাচ্ছে এবং প্রতারণাটি স্পষ্ট হয়ে ওঠে। আক্রমণকারী একটি বার্তা পায় এবং জানালা দিয়ে পালিয়ে যায়। দে জং এবং XIAO-X UK খুঁজে পেলেও লং XIANG-কে কিছু বলেনি। পুলিশের ধারণা তাদের মধ্যে ফাটল ধরেছে, তারা লং XIANG-কে টোপ হিসেবে ব্যবহার করতে চায়। হত্যার সেই প্রচেষ্টাটি ছিল বিশৃঙ্খলা তৈরির জন্য একটি কৌশল, যাতে তাকে উদ্ধার করা যায় এবং পরিকল্পনা ব্যর্থ হওয়ায় নতুন চাল খেলা হবে। সিমন অনলাইনে ভাড়াতুনো খুনিদের নিয়োগ করতে শুরু করে ডিজিটাল ভল্টে আক্রমণের জন্য। 3 দিন পর লংশ্যাং বের হয় এবং দলটি ছায়ার মতো তাকে অনুসরণ করে। হঠাৎ একটি গাড়ি থানার সামনেই সরাসরি দে জং এবং XIAO-X এর গাড়িকে ধাক্কা মারে। আক্রমণকারীরা কিছু না ভেবেই গুলি চালাতে থাকে এবং রাস্তা কার্তুজের খোসায় ভরে যায়। শাওকসু সবার আগে জ্ঞান ফিরে পায়, দে জংকে জাগানোর চেষ্টা করে এবং একজন গুন্ডা তাকে লক্ষ্য করে। সে প্রতিক্রিয়া দেখায়, তার অস্ত্র তুলে নেয়, বাইরে গড়িয়ে পড়ে এবং কয়েকজনকে ঘায়েল করে। দে জং কে নিরাপদ স্থানে টেনে আনে সে। জ্ঞান ফিরলে দে জং তাকে লং XIAANG-এর আবর্জনার ব্যাগে দেখা কিছু ব্রেইল অক্ষর পাঠাতে বলে। গোয়েন্দা সংস্থাকে সেটি পাঠাতে হবে গোপন অর্থ উদ্ধারের জন্য। ইতিমধ্যে লংশ্যাং এতিমখানায় ফিরে এসে ওঁত পেতে থাকা শত্রুর কবলে পড়ে। ইমন তাকে পুলিশ ধরার এবং ধরিয়ে দেওয়ার আগেই সরিয়ে ফেলতে চায়। সে তাকে দলের জন্য খুব বৃদ্ধ এবং বিপজ্জনক মনে করে এবং তার জন্য দরজা চিরতরে বন্ধ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু হিসাব ভুল হয়ে যায়।
দশকের পর দশক ধরে প্রশিক্ষণপ্রাপ্ত খুনিরা একে একে লুটিয়ে পড়ে। লংশিয়াং লড়াই চালিয়ে যায় এবং তাদের একে একে মাটিতে ফেলে দেয়। হঠাৎ এক পরিচিত জন এসে বাধা দেয়। সে হলো হুফেং, দত্তক নেওয়া সেই সন্তান যে তার নির্দেশনায় বড় হয়েছে। লংশাং বিশ্বাসঘাতকতার জন্য চিৎকার করে ওঠে, যা সে আশা করেনি। হুফেং তার বাবাকে হত্যা করতে চায় না, কিন্তু তার ছোট ভাইয়ের দায়িত্ব নিয়ে সে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। তারা একে অপরের দিকে বন্দুক তাক করে এবং আনুগত্য নিঃশব্দে ক্ষতবিক্ষত হয়। লংশাং তাকে চূড়ান্ত আঘাত করতে সাহস পায় না এবং শুধু চোর মেরে তার মুখ ঘুরিয়ে দেয়। হুফেং পাল্টা আঘাত করার ক্ষমতা না থাকায় তার সাথে শূন্যে ঝাঁপিয়ে পড়ে। সিমেন্টে রক্তের দাগ, হিসাব মেটেনি। মাটিতে লংশাং ছুরিকাঘাত করে HUFENG এর পেটে। শেষ নিঃশ্বাসে সে চায় পরের জন্মে যেন তার ছেলে হয়। লংশাং তখন বুঝতে পারে যে সম্ভবত হুফেং তাকে বিশ্বাসঘাতকতা করার পরিকল্পনা করেনি, কিন্তু এই সত্য প্রকাশে বড্ড দেরি হয়ে গেছে। সিমনের ক্যামেরা পুরো দৃশ্যটি সম্প্রচার করে এবং আরেকটি সিদ্ধান্তের প্রয়োজন পড়ে। বিস্ফোরণে করিডোর এবং জানালা উড়ে যায় এবং ধোঁয়ায় সবকিছু ঢেকে যায়। পুলিশ ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ভেতরে ঢোকে এবং তাকে জীবিত খুঁজে পায়, পরাজিত কিন্তু শ্বাস নিচ্ছে। লংশিয়াং ঘোষণা করে যে সে গ্যাংটিকে ধরার জন্য সহযোগিতা করতে প্রস্তুত। সমান্তরালভাবে তারা পুলিশ সদর দপ্তরে আক্রমণকারীদের আটক করে, যারা কোনো আনুগত্য বা তথ্য ছাড়া ভাড়াটে খুনি ছিল। সেই দলের লক্ষ্য ছিল $10 বিলিয়ন কালো টাকা। সেই তহবিলটি ডিজিটাল প্রকল্পের অংশ হিসেবে পুলিশের কাছে জমা ছিল। পাসওয়ার্ড ছাড়া তারা ব্যালেন্স অ্যাক্সেস করতে পারত না, কিন্তু সাইমন এবং তার দল তা আগেই পেয়ে গেছে। পুলিশ স্টেশনের ওপর পুরো আক্রমণটি ছিল সার্ভার থেকে অ্যাকাউন্ট চুরি করার জন্য, এবং তারা সিস্টেমে একটি গর্ত তৈরি করে তা সফলভাবে সম্পন্ন করে। সাইমন দেরিতে বোঝে যে লংশাং বিভ্রান্ত ছিল না, বরং পুলিশকে বিভ্রান্ত করতেই সে এমন নাটক করেছে। এখন পুলিশ সন্দেহভাজন সব গাড়ি ট্র্যাক করে একটি হোটেলে তাদের অবস্থান শনাক্ত করে ফেলেছে। অভিযান শুরু হয় এবং নজরদারি দলের হাতে অনেকে ধরা পড়ে। প্রশিক্ষণপ্রাপ্ত চোখ, যারা তাদের কৌশলগুলো ইতিমধ্যে জানে, তাদের সামনে ছদ্মবেশগুলো নিষ্ফল হয়ে যায়। স্থানান্তরের সময় লংশাং তার রক্ষীদের জ্ঞান শূন্য করে পালিয়ে যায়। সিমন পিথে এক চিহ্ন নিয়ে স্টেশনে পৌঁছায়। একজন তরুণ এজেন্ট তাকে অনুসরণ করে ধরার প্রস্তুতি নেয়। ঠিক তখনই সে ছুরিকাঘাতে আক্রান্ত হয়। আক্রমণকারী লংশিয়াং পুলিশটিকে মেরে সিমনের পিছু নেয় এবং তার অবাধ্য দত্তক সন্তানকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করে। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কোনো জ্ঞান না থাকায় লংশিয়াং তহবিলগুলো সরাতে পারে না। সে পুরনো পদ্ধতিতেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে এক ধনী ব্যবসায়ীকে হুমকি দেয় এবং তার ডিজিটাল মুদ্রার বিনিময়ে $10 মিলিয়ন নগদ অর্থ দাবি করে। দে জং এবং সিয়ক্সু তার এই পদক্ষেপ আঁচ করতে পারে এবং সেই ব্যবসায়ীর মুখোমুখি হয়। তারা সাক্ষাতের স্থানটি নিশ্চিত করে এবং চারপাশ থেকে ঘেরাও করে। শিয়াওসু সবার আগে পৌঁছায় এবং শান্তভাবে চারপাশ পর্যবেক্ষণ করে। লংশিয়াং তার সামনে গিয়ে বসে এবং তার হাতের নাড়িও কাঁপে না যখন তার সাহায্যকারীরা এগিয়ে আসছে। যখন দেজং ভেতরে ঢোকে, লংশিয়াং ছুরি এবং নিখুঁত কৌশলে জবাব দেয়। প্রবীণ যোদ্ধা কোণঠাসা হয়ে প্রায় মৃত্যুর মুখে। শিয়াওসু উঠে দাঁড়িয়ে তাকে শেষ মুহূর্তের জন্য বাঁচালো। সাইরেনের শব্দ বাড়ছে, অপরাধী পালানোর পথ খুঁজে পাচ্ছে না। গুলির শেষ মাথায় আটকা পড়ে সে অসহায় হয়ে পড়ল। শিয়াওসু ইউনিটগুলো নিয়ন্ত্রণ করে এলাকা ঘিরে ফেলে, পরিচয় দিয়ে তাকে গ্রেপ্তার করে। সে কারাগারে যায়, কিন্তু পর্দা এখানেই পড়ে না। ফেং এবং সিমন যমজ নয়, তারা 3 জনের মধ্যে 2 জন। আরও একজন ভাই মুক্ত আছে এবং ডার্ক ওয়েবে লং XIANG এর বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা দেখা যায়। এই বন্দিত্ব তার ক্ষণিকের আশ্রয় হতে পারে, কারণ সিমনের পেছনে হয়তো অন্য কোনো মাস্টার মাইন্ড রয়েছে। হয়তো সেই কারণেই সে জেলখানা বেছে নিয়েছে, যাতে আসন্ন ঝড় সামাল দেওয়া যায়। শহরে আবার কোলাহল ফিরে আসে, কিন্তু বিপদ দূর হয় না। ডিজিটাল বোর্ডের খেলা এখনো চলছে এবং কেউ একজন ছায়া থেকে ঘুঁটি সরাচ্ছে। পরবর্তী চালটি নীরবে প্রস্তুত হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর নিচের এই সাজেস্ট করা ভিডিওটিতে ক্লিক করুন, এটি আপনার দারুণ লাগবে।